সেটা আমরা তদন্তে বের করবো। তো বাকি ইন্ডিয়াতে যারা যারা কে গাড়ি সরবরাহ করবে, কে এটা সংগঠন যে হত্যাকাণ্ড করার জন্য সহযোগিতা করবে, সমন্বিতভাবেই এই নিয়ে কাজ হচ্ছে। দুই দেশের গোয়েন্দারাই সমন্বিতভাবেই আনোয়ারুল আজিম আনারের নিখোঁজ রহস্য নানা জল্পনার পর বুধবার কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয় খুন হয়েছেন এমপি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশম প্রবাস যেখানে বসে এই ভিডিও দেখবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অভিনন্দন জানাই এবং যারা সাবস্ক্রাইব করেননি আপনারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় দর্শক, আপনাদের মাঝে আজকে আমাদের বাংলাদেশের এমপি আজিমের যে খুনের তথ্য অনেকগুলো ভিডিও আপনাদের মাঝে আজকে শেয়ার করব। যে গাড়িতে করে আনার আসা যাওয়া করেছেন, সে গাড়ি জব্দ করেছে এবং সেই গাড়ির ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে। সে গাড়িতে তাকায় যে নারী তাকেও করছে। ইতিমধ্যে তার ঘনিষ্ঠ কয়েকজনকে সন্দেহভাজন গ্রেপ্তার করেছে এবং মূল আসামি যিনি তাকেও গ্রেপ্তার করেছে এবং অন্যান্য আরো মূল যে আসামিগুলো তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে এবং পরিবারের পক্ষ থেকে কেউ যেন পালাতে না পারে, বিদেশে পালিয়ে যেতে না পারে সেই ধরনেরও অভিযোগ করেছেন। এবং এমপি আনোয়ার খুন হবার পরে তার এলাকায় সুখের ছায়া নেমে এসেছে এবং তার মেয়ে কান্না জড়িত কণ্ঠে কিছু কথা বলেছেন, সেগুলো আপনারা দেখেছেন। চলুন আমরা আর দেরি না করে এমপি আজিমের যে কিভাবে খুন হয়েছে, কোথায় খুন হয়েছে, কতটুকু আজকে তদন্ততে উঠেছে এবং কয়জনকে গ্রেপ্তার করেছে, গাড়িটি কোথায় পেয়েছে এবং গাড়িটা এখন কোথায় আছে, সব মিলিয়ে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছে। আপনারা দেখুন এবং কমেন্ট করুন, সেই সাথে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে আপনাদের শেয়ারের মাধ্যমে আমাদের অন্যান্য ভাই ব্রাদার যারা অ্যাক্টিভ আছে তারাও এই ভিডিও সহজে দেখতে পারবে। চলুন আমরা দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। সেটা আমরা তদন্তে বের করবো। তো বাকি ইন্ডিয়াতে যারা যারা কে গাড়ি সরবরাহ করবে, কে এটা সংগঠন যে হত্যাকাণ্ড করার জন্য সহযোগিতা করবে, তারা তাদের সাথে একটা টাকা পয়সা, তাদের সাথে একটা লেনদেন ছিল, যে টাকা পয়সার বিনিময়ে তারা এই কাজটা করবে। আমাদের কাছে আমরা এখন আমাদের কাছে মূল হত্যাকারী সহ আমাদের কাছে 3 জন আছে। আর কলকাতা পুলিশ কলকাতা পুলিশ জানাবে। আমরা তদন্তের স্বার্থে আমরা আপনাদেরকে এখন বলবো না, পরবর্তী এবং এটাই মনে রাখেন যে যাদেরকে আমরা ধরেছি তারা হলো এই বাংলাদেশেরই গলাকাটা পার্টির নেতা, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করত এবং তার বিরুদ্ধে অনেক হত্যা, চোরাচালানি, অনেক মামলা রয়েছে। সবকিছুই আমাদের কাছে সে নারীও আছে, সেটাও আমরা তদন্ত করছি। যদি আমরা দেখছি যে এখানে কি আমরা তো বললাম তো অ্যাকচুয়ালি তদন্ত শেষ না করে তো আসলে বলা যাবে না। এখানে কিন্তু নারীকে দিয়ে হানি ট্রেপ করা হয়েছে না, সেখানে টাকার কোনো ঘটনা ছিল বা সেখানে কোনো রাজনৈতিক কোনো ছিল, সেখানে কি অর্থনৈতিকভাবে কোনো ছিল, অথবা সেখানে এলাকার দুর্বৃত্তদের দমন করতে গিয়ে কোনো গ্রুপ সৃষ্টি হয়েছে, সব কিছুই তদন্ত শেষ করে না বলা যাবে না। আমাদের তদন্ত চলছে। আমরা মনে করি শীঘ্রই আমাদের কি প্রক্রিয়া বা কি মোটিভে হত্যাকাণ্ড সেটা আমরা পরে জানাতে পারবো। এখন আমাদের মূল কাজটি হচ্ছে অপরাধীদের ধরপাকড় করা আর হলো লাশটি উদ্ধার করা। এটা আপনারা প্রাথমিকভাবে আমরা মনে করতেছি সে এখন আসবে। প্রকাশ্যে আসার পর এরা কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করছেন। এখানে আমি এই মুহূর্তে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান করছি। এখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু জড়ো হচ্ছেন এবং মারা যাওয়া আনোয়ারুল আজিম আনারের বাসা এবং এখানকার আওয়ামী লীগ কার্যালয় কিন্তু একেবারে সামনাসামনি। দুই জায়গাতেই কিন্তু এখানে আওয়ামী লীগ নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু ভিড় করছেন। তারা কিছু সময় পর পর কিন্তু প্রতিবাদ মুখর হয়ে উঠছেন এবং
যে শাহিনের নাম উঠে এসেছে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে, যিনি এই কালীগঞ্জ উপজেলা থেকে খুব কাছেই তার বাড়ি, সেই শাহিনকে আসলে এই মুহূর্তে যিনি যুক্তরাষ্ট্রে পলাতক আছেন বলে গোয়েন্দা তথ্য বলছে, তাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু এখানকার আওয়ামী লীগ নেতারা কর্মীরা দাবি করছেন যাতে দ্রুত তাকে ফিরিয়ে দেশে এনে শাস্তির মুখোমুখি করা যায়। পাশাপাশি একই সাথে কিন্তু শোকের আবহ চলছে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে। কিছু সময় আগে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একটি সভা অনুষ্ঠিত হয়েছে, সেই সভায় কিন্তু এখানে কালো পতাকা উত্তোলন করা হয়েছে দলীয় কার্যালয়ে এবং নেতা কর্মীরা কিন্তু কালো ব্যাজ ধারণ করেছেন। একই সাথে আগামীকাল শুক্রবার জুমাবাদ কিন্তু কালীগঞ্জ উপজেলা সহ পুরো ঝিনাইদহের সকল মসজিদের দোয়ার আয়োজনও করা হয়েছে। পরবর্তীতে শোক দিবস নিয়ে অন্য আয়োজন করা হবে বলেও আমাদের জানানো হয়েছে। একটু বলে রাখি, এখানে কিন্তু যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটি বলছেন যে তাকে যে হত্যা করা হয়েছে এই যে শাহিন, সেই শাহিনকে বিচার করার জন্য, এবং শাহিনের কিন্তু নানা অপকর্ম কিন্তু আমাদের মাঝে ফুটে এসেছে। এখানকার কোটচাঁদপুর উপজেলায় যখন আমরা গিয়েছি সেখানে কিন্তু দেখেছি শাহিন যে সমস্ত নানা অপকর্ম করেছেন গত বেশ কয়েক চলছে, সেটি কিন্তু অভিযোগ আকারে বলছেন এখানকার। বলতে চাই যে মূল যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছিল, আমরা বিভিন্ন তথ্য থেকে যা জেনেছি যে মোট 6 জন হত্যাকাণ্ডের যে মিশন, সেই মিশনটিতে অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে 3 জনকে গতকালকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী, এবং এই 3 জনের মধ্যে একজন রয়েছেন যিনি এই হত্যাকাণ্ডের মূল হোতা। অর্থাৎ এটি কিন্তু একটি কন্ট্রাক্ট কিলিং ছিল। একজন ব্যক্তি একটি কন্ট্রাক্ট দিয়েছিলেন কোন একজন ব্যক্তিকে, আনোয়ারুল আজিমকে হত্যা করতে। তো যে ব্যক্তি কন্ট্রাক্ট দিয়েছিলেন, আমরা এখনো পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, তিনি তার এক সময়কার ব্যবসায়িক পার্টনার, তার বন্ধু, তার নাম আখতারুজ্জামান শাহিন। তিনি ব্যবসায়িক দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার কারণে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চিন্তায় এই কন্ট্রাক্টটি দিয়েছিলেন জনৈক আমানুল্লাহ আমানকে, যিনি একটি চরমপন্থী দলের নেতা। তো সেই আমানুল্লাহ আমানকে গ্রেফতার করার পরে আইন শৃঙ্খলা বাহিনী চাঞ্চল্যকর তথ্যগুলো পেয়েছে, যার প্রেক্ষিতে তারা তাদের তদন্ত অগ্রসর করছেন এবং বেশ কজন ব্যক্তিকে তারা ইতিমধ্যে আটকও করেছেন। আমরা যতটুকু বলছিলাম যে গতকালকে যে 3 জনকে আটকের কথা আমরা জেনেছি, তারপরে রাতে আরও 3 জনকে আটক করা হয়েছে, যদিও এই বিষয়টি এখনো পর্যন্ত আমাদেরকে কোনো সংবাদ সম্মেলন করে জানানো হয়নি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। সেটির জন্যই আমরা বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর যে তাদের বক্তব্য জানার জন্য বর্তমানে ডিবি কার্যালয়ে অবস্থান করছি, এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে কিছু সময়ের মধ্যে গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদ তিনি এই অফিসে আসবেন। আমরা তখন তার থেকে একটি নির্দিষ্ট বক্তব্য নেওয়ার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব এই হত্যাকাণ্ড যে ঘটেছে সেটির তদন্ত কতটুকু তারা অগ্রসর হয়েছে, এবং তার মাধ্যমে একটি নির্দিষ্ট বিষয় আমরা দর্শকদের জানানোর চেষ্টা করব। তো এখন পর্যন্ত যতটুকু আমরা জেনেছি যে মোট 6 জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে 3 জন সরাসরি হত্যাকাণ্ডের যে কিলিং মিশনটি ছিল সেই মিশনে তারা অংশ নিয়েছিলেন এবং লাশ গুম করতেও তারা প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছিলেন। যেমনটি আমার অন্যান্য সহকর্মীরা বলছিলেন যে হত্যাকাণ্ডের পরে লাশ কয়েক টুকরো করে কিছু ট্রলি ব্যাগে করে সেগুলো গুম করা হয়েছে, সেই কাজে সহায়তা করেছেন এমন প্রত্যক্ষভাবে 3 জন ছিলেন। আমাদের গ্রামে যেটি বড় হাট, গ্রাম তো নয়, ইউনিয়নে যেটি বড় হাট, সেটা 3 কিলোমিটার দূরে। আমি হেঁটেই যেতাম, সবাই হাঁটতো। এখন থেকে বাড়ি থেকে বের হয়ে হয় ওই আপনার ইঞ্জিন রিক্সা অথবা আরেকটা কি রিক্সা বের হয়েছে না, অটো রিক্সা, তারপর ছোট ব্যাটারি চালিত রিক্সা, সেটাতে উঠে। কেউ হাঁটে না, শহরেও কেউ হাঁটে না। আধা কিলোমিটার 20 টাকা দিবে, 30 টাকা দিবে, 40 টাকা দিবে, তাও রিক্সায় উঠবে, হাঁটবে না। আমি বিদেশে পড়ার সময় সাইকেল চালিয়ে 5-6 কিলোমিটার সাইকেল চালিয়ে প্রতিদিন ইউনিভার্সিটি যেতাম। তা এখনো চান্স পেলে সাইকেল চালাই, তো দেশে কিংবা বিদেশে। নদীর নাব্যতা রক্ষার জন্য নিয়মিত ড্রেজিং করা হচ্ছে, ক্যাপিটাল ড্রেজিং করা হচ্ছে, এবং একই সাথে এই যে পানগাঁও যে কন্টেনার টার্মিনাল করা হয়েছে সেটি নদীপথে যাতে কন্টেনার পরিবহন হয় সেই লক্ষ্য নিয়েই করা হয়েছে। ব্রিটিশ আমলে কিন্তু নদীপথেই সবকিছু হতো। তো আজকে আমাদের সরকার সেটার উপর জোর দিয়েছে। আমি মনে করি যে নদীপথে পণ্য পরিবহনটা যদি আমরা আরো বাড়াতে পারি, তাহলে সেটি দেশের অর্থনীতির ক্ষেত্রে বিরাট পজিটিভ ভূমিকা রাখবে, এবং আমাদের সরকার সেটির উপর জোর দিচ্ছে। তা আমি নদীতে অ্যাক্সিডেন্ট রোধ শুধু একটা দিবস ঘোষণা করলে কখনো অ্যাক্সিডেন্ট বন্ধ হবে না। নদীতে অ্যাক্সিডেন্ট বন্ধ করার জন্য এই যে মেয়াদ উত্তীর্ণ লঞ্চ,
মেয়াদোত্তীর্ণ যানবাহন যেমন রাস্তা অ্যাক্সিডেন্টের জন্য দায়ী, মেয়াদোত্তীর্ণ লঞ্চও সেই জন্য নদীতে অ্যাক্সিডেন্টের জন্য দায়ী, মেয়াদোত্তীর্ণ নৌ পরিবহন সেই জন্য দায়ী। একই সাথে চালকদের অদক্ষতা, তারপর মালিকদের অতি মুনাফা লাভের স্পৃহা, এগুলোই হচ্ছে দায়ী। 100 জনের লঞ্চে 200 জন নেয়, 250 জন নেয়, সেই কারণে এই নৌ দুর্ঘটনা হয়। দুই দেশের মধ্যে সমন্বিতভাবেই এই নিয়ে কাজ হচ্ছে। দুই দেশের গোয়েন্দারাই সমন্বিতভাবেই পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। আমাদের মিশন, বিশেষ করে কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা সেখানকার কর্তৃপক্ষ, পশ্চিম বাংলার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন। এবং যেহেতু বিষয়টা তদন্তাধীন, সেজন্য আমি বেশি কিছু বলতে চাই না। আপনারা খুব সহসায় সবকিছু ছিলেন, মানে ঢাকার ডিবি প্রধান সেখানে ছিলেন। আজ পর্যন্ত, এখন পর্যন্ত আমাদের নতুন কিছু আমাদের কাছে আসেনি। তা আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারতীয় পুলিশ, দুই দেশ থেকে আমরা কাজ করছি যাতে এই মানে আরো কিছু তথ্য, আমরা তো সুনিশ্চিত হয়েছে তাকে হত্যা করা হয়েছে, যারা হত্যা করেছেন মানে তাদের মুখের থেকে আমরা এগুলি শুনেছি, কিন্তু ডেড বডিটা আমরা এখনো উদ্ধার করতে পারিনি। আমরা সেই যে তদন্তের খাতিরে, তদন্তের স্বার্থে আমরা আপনাদেরকে বলছিলাম যে আমরা এই তদন্তটা মোটামুটি গুছিয়ে এনে আপনাদেরকে জানাবো। আমরা এখনো নতুন কিছু আপডেট আপনাদেরকে দিতে পারছি না, এই কারণে আমরা এখনো কিছু মানে আরো কিছু সংবাদ আমরা পাইনি। শুধু এইটুকুই বলতে পারি যে আমরা প্রায় সবকিছুই আমাদের চিহ্নিত হয়েছে। কারা হত্যা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত, প্রায় মানে কাছাকাছি এসে গিয়েছি। আমরা শুধু ঘোষণার বাকি, ঘোষণাটা দেবো আমরা সম্পূর্ণ মানে একমত হতে পারলে, দুই দেশের গোয়েন্দারা একমত হতে পারলে। আমরা ডেড বডিটা এখনো উদ্ধার করতে পারিনি। আমরা অনেক কিছু শুনেছি, আপনারা যা শুনছেন সেগুলো আমরাও শুনছি, কিন্তু যেই পর্যন্ত আমরা সেগুলো উদ্ধার না করতে পারবো সেই পর্যন্ত আপনাদেরকে অফিসিয়ালি আমরা কিছু বলতে পারছি না। আমাদের আবারও বলছি যে আমাদের গোয়েন্দা সংস্থারা, দুই দেশের গোয়েন্দা সংস্থারাই কাজ করছেন। আমাদের এই আনোয়ারুল আজিম, যে আমাদের ঝিনাইদহ 4-এর এমপি, উনি 3বার না 4বার, 3বারের এমপি। ওই জায়গাটা একটু সন্ত্রাস কবলিত এলাকা, ওই বর্ডার এলাকাটা, সেই এলাকারই তিনি এমপি। তো কি কারণে হয়েছে হত্যাকাণ্ডটা সেইটুকু আমরা সুনিশ্চিত না হয়ে আমার মনে হয় আমাদের কিছু বলা ঠিক হবে না। আমরা এটা সুনিশ্চিত হই, আপনাদেরকে ডিটেইল আমরা জানাবো। একজন আমাদের মাননীয় সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে, আমরা এটার ব্যাপারে আমরা খুব সিরিয়াসলি, আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই আমরা খুব সিরিয়াসলি এটা দেখছি, এবং আমরা আশা করছি আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। আমি তো বলছি আমাদের কাছে সুনির্দিষ্ট যখন আসবে সবকিছু তখনই আমরা বলবো। আপনারা যেমন শুনছেন আমরা শুনছি, এটা তো আমাদের তো তথ্য পেতে হবে এই সমস্ত কথা বলার জন্য। আমাদের কাছে এখনো সম্পূর্ণ কোনো তথ্য আসেনি। আমাদের কাছে সম্পূর্ণ তথ্য না আসলে আমরা এগুলি নিয়ে কথা বলতে চাই না। আমি তো আগেই বলছি, তদন্তের আগে এই সমস্ত বিষয়ে আমরা আলোকপাত করতে চাই না। আমরা যেটুকুই প্রয়োজন, যেটুকুই মানে তদন্তের মানে বাধাপ্রাপ্ত হবে না, সেইগুলি আপনাদেরকে জানাচ্ছি। না, ভারতীয় জড়িত নাই, আমরা তো কোনো কিছু উড়িয়ে দেইনি। আমরা বলছি তদন্ত চলছে। আমি তো এখনো বলিনি যে কারা কারা জড়িত, তবে আমরা বলছি আমরা একটা সম্মুখ ধারণা আমরা পেয়েছি, আমরা সেই ধারণা নিয়ে কাজ করছি। আমাদের কাছে এখন পর্যন্ত যে সমস্ত তথ্য আসছে, যে সমস্ত আমরা পেয়েছি, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। ভারতের একটা বাড়িতে আপনারা জানেন, আমরা যতটুকু শুনেছি, ভারতীয় একটা ফ্ল্যাট বাড়িতে
তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেই ফ্ল্যাট বাড়িতে, তাকে হত্যা করেছে, এইটুকু আমরা শুনেছি, এইটুকু জেনেছি। ভারতীয় পুলিশ আমাদেরকে এগুলি জানিয়েছেন এবং ভারতীয় পুলিশ এগুলি কাজ করছেন। আমি আগে থেকে বলছি, ভারতীয় পুলিশ, ভারতীয় গোয়েন্দা সংস্থা সবাই কাজ করছেন, সবাই সিরিয়াসলি কাজ করছেন। কারা কারা এর সঙ্গে জড়িত, মোটিভটা কি, এই সবই আমরা বিস্তারিত বলবো। ভারতে ভাড়া নিয়েছেন বাসাটা, উনি আমেরিকান নাগরিক, বাংলাদেশে বংশোদ্ভূত আমেরিকান নাগরিক, উনি আমেরিকান নাগরিকে ভাড়া দিয়েছেন, উনি বাংলাদেশে ফিরে এসে আবার আমেরিকা চলে গেছেন। এই তথ্যটা আপনাদের কাছে কিভাবে আসে? আমরা যা শুনেছি, যিনি বাংলাদেশে আসেননি, তিনি ভারত থেকেই আরেক দেশের মাধ্যমে কোনোখানে যাওয়ার চেষ্টা করছেন। সেগুলো নিয়ে আমরা আমাদের মানে যেগুলো করার আমরা সেগুলি করছি। আমরা কিন্তু এগুলি সবই মানে ওটা কনফার্ম নিউজ নয়, এগুলি সবই আমাদের তথ্য আমাদের কাছে রয়েছে, সেই তথ্য অনুযায়ী আমরা কাজ করছি। থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা, লাস্ট প্রশ্ন বলেন। দেখেন, বাংলাদেশের কোনো টিম যাবে কিনা? শুনুন, আমি তো আগেই বলছি ঘটনাটা ঘটেছে ভারতে। আমি তো আগেই বলেছি আমাদের কাছে এখনো যে সমস্ত তথ্য আসছে, এই সমস্ত বাংলাদেশি মানুষ এই হত্যাকাণ্ডের পিছনে, এখন পর্যন্ত আমরা যা তথ্য, বাংলাদেশের মানুষ এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে। ভারতে কেন ঘটিয়েছে, ভারতে জড়িত আছে কিনা, এগুলি সম্বন্ধে আমাদের কোনো তথ্য নেই। আমরা এগুলি তথ্য আমাদের দুই দেশের গোয়েন্দারা, দুই দেশের পুলিশ এগুলি একমত হওয়ার পরেই আমরা সবাই জানাবো। তো ঘটনা ঘটেছে ভারতে, আমাদের এখানকার মানে মানুষ এখানে জড়িত আছে। ভারতের কেউ জড়িত থাকলে তাদের গোয়েন্দা আমাদেরকে জানাবে, তারাও এই সিরিয়াসলি কাজ করছেন। থ্যাংক ইউ। প্রয়োজন হলে যাবে, আমাদের গোয়েন্দাদের কাজই তো এটা, তথ্যের জন্য গোয়েন্দারা যে কোনোখানে যেতে পারে। ভারতের গোয়েন্দারা তথ্যের জন্য, কারণ হত্যাকাণ্ডটা হয়েছে ভারতও তাদের গোয়েন্দারা কাজ করবেন। আমাদের এখানে একটা মামলা হয়েছে, সেই মামলার আলোকে আমরাও কাজ করব। আমাদের এখানে মামলা করছে তার মেয়ে, তাই সেই মামলা অনুযায়ী আমাদের পুলিশও কাজ করবে। আমরা দুই দেশের পুলিশ একসঙ্গে কাজ করব এই মানে সত্যিকারের ঘটনাটা, মোটিভটা উদ্ধার করতে। আমরা আপনাদের মতোই আমরা অনেক কিছু শুনতেছি, আমরা তখনই বলবো যেগুলো আমরা কনফার্ম। সন্ধ্যার পর আমরা দেখেছি যে একটি লাল রঙের গাড়ি, যে প্রার্থী এমপি এবং তার সঙ্গে দুজন সহযোগীকে দেখা গিয়েছে। এবং যে সিসিটিভির ফুটেজ এখনো পর্যন্ত গণমাধ্যমে এসেছে, সেই সিসিটিভির ফুটেজ কিন্তু পরিষ্কার বলছি, সেই সিসিটিভির ফুটেজ কিন্তু যে সানজিকা গার্ডেনের হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে এখনো পর্যন্ত বলা হচ্ছে, সেই সানজিকা গার্ডেনের সামনে নয়, সেটি কিন্তু অন্য কোনো জায়গায় হবে। এটি কিন্তু পুলিশ বা সিআইডি সূত্র নিশ্চিত করেনি। তবে সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছিল যে লাল একটি গাড়িতে করে এমপি নামছেন এবং সেখানে দুজন তার সঙ্গে আরো যুক্ত হয়েছিলেন। এটা কিন্তু পরিষ্কার সিসিটিভিতে দেখা গিয়েছে। তাহলে দ্বিতীয় যে গাড়িটি আজকে কিছুক্ষণ আগে এমপি নামছেন এবং সেখানে দুজন তার সঙ্গে আরো যুক্ত হয়েছে, এটাই কিন্তু পরিষ্কার সিসিটিভিতে দেখা গিয়েছে। তাহলে দ্বিতীয় যে গাড়িটি আজকে কিছুক্ষণ আগে উদ্ধার করেছে, এখন পর্যন্ত নিউ টাউন থানার ভেতরেই এই সাদা গাড়িটি, সুইফট ডিজায়ার গাড়িটি রয়েছে এবং সেই গাড়িতে করে কিন্তু তার যে খণ্ডিত দেহ, সেই খণ্ডিত দেহ কিন্তু বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে বলে কিন্তু এখনো পর্যন্ত গোয়েন্দা সূত্রের বিভিন্ন দায়িত্বশীল সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে। এর বলে রাখি যে লাল গাড়িটি যিনি চালিয়েছেন, সে লাল গাড়িটি যেখানে এমপি ছিলেন এবং পরবর্তীতে সেখানে সেই গাড়ির ড্রাইভারকে গতকাল রাতে নিয়ে আসা হয়, গতকাল রাতে তাকে ডিটেন জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাকে ছেড়ে দেওয়া হয়। আজকে সকালে আবার গোয়েন্দারা ওই গাড়ির চালককে কিন্তু নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ করে। একই সঙ্গে জানি রাখি যে সিসিটিভি ফুটেজ, ওই যে সঞ্জীবা গার্ডেন্স এর ভেতর যে সিসিটিভি ফুটেজ, যেই সিসিটিভি ফুটেজ দেখেই তারা কিন্তু নিশ্চিত হচ্ছেন যে গাড়ি দুটো ব্যবহার করা হয়েছিল এবং এমপি কে দুজন পুরুষ এবং একজন মহিলা মার্ডার করেছে এবং তার দেহ 14 তারিখ সকাল 10:02 প্রথমে দুজন ব্যক্তি দুটো হ্যান্ড লাগেজ ট্রলি করে নামে এবং এই গাড়িতে, সাদা গাড়িতে করে তোলা হয়। তার দুটো ট্রলি তোলে এবং তার কয়েক ঘন্টা পর দুপুর ঠিক 2টোর সময় আরো একজনকে দেখা যায় যে ট্রলিতে করে, আরেকটি ট্রলিতে করে এই গাড়িতে যাচ্ছে। অর্থাৎ 3টি ট্রলিতে করে এই এমপি আনারের খণ্ডিত দেহ লোপাট করেছে। এটা কিন্তু গোয়েন্দারা নিশ্চিত। অর্থাৎ 13 তারিখেই এমপি খুন হন, 14 তারিখ তার দেহ লোপাটের জন্য সামগ্রিক যে প্রক্রিয়া সেটি কিন্তু
সম্পন্ন করা হয় এবং এই প্রক্রিয়ার সঙ্গে সিসিটিভিতে শনাক্তকারী একজন যার নাম আহমেদ জুবায়ের, তাকে কিন্তু যে গোয়েন্দারা পুলিশ সিআইডি যে এফআইআর করেছে সেই এফআইআর নেমও কিন্তু তাকে এফআইআর বা যদি কোনো পরিস্থিতি হয় হয়তো তাকে অ্যারেস্টও দেখানো হতে পারে। এবং একই সঙ্গে আমি যেটা বলছিলাম যে আরেকটি ক্যাবের চালক, লাল গাড়ির যে ক্যাবের চালক, তাকেও কিন্তু সন্দেহ করা হচ্ছে। কারণ বলা হচ্ছে যে 3 জন তার গাড়িতে ছিলেন এবং সেই গাড়িতে 3 জনের সঙ্গে কি কথাবার্তা হয়েছে, কোথায় আছে, কোথায় তারা নেমেছিলেন, সেই বিষয়ে কিন্তু সুনির্দিষ্টভাবে তথ্য লাল গাড়ির চালক এখনো পর্যন্ত দিচ্ছে না। সুতরাং গোয়েন্দারা মনে করছেন অসহযোগিতা করছেন, তাকেও হয়তো পরবর্তীতে এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক পার্টনার আখতারুজ্জামান শাহিনের নাম। কলকাতায় বসে শাহিন এই হত্যার পরিকল্পনা করে ঢাকায় ফিরে আসে, আর হত্যার দায়িত্ব দেয়া হয় তার আরেক ঘনিষ্ঠ বন্ধু ও চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে। গত কয়েকদিন ধরে আলোচনায় ছিল ভারতে চিকিৎসা নিতে যাওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নিখোঁজ রহস্য। নানা জল্পনার পর বুধবার কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয় খুন হয়েছেন এমপি আনার। মরদেহ উদ্ধার না হলেও নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্স আবাসনের বাসা থেকে মেলে রক্তমাখা জামা কাপড়। প্রতিবেশী দেশে সংসদ সদস্যের খুনের ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে ভারতীয় পুলিশ। কলকাতা থেকে ঢাকা কিংবা ঝিনাইদহ সবখানেই আলোচনার কেন্দ্রে হত্যাকাণ্ড পেছনে কারা। বুধবার দুপুরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন দাবি করলেন খুনে বাংলাদেশিরাই জড়িত, তখন আলোচনা আরও তপ্ত হয়। এমপি আনারের হত্যার নেপথ্যে কি রাজনৈতিক বিরোধ নাকি অন্য কিছু, রাত পর্যন্ত চলে এমন আলোচনা। তবে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের পর চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। গোয়েন্দা সূত্র বলছে ব্যবসায়িক দ্বন্দ্বে হত্যার পরিকল্পনা করে যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান শাহিন, যিনি আনারের বাল্যবন্ধু ও ব্যবসায়িক পার্টনার। পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাকে সন্দেহ করছেন আরেক বন্ধু ও শ্রমিক নেতা গোলাম রসুল। তার সাথে কথাবার্তা আসা যাওয়া হয় এতটুকু জানি। শাহিনের কাছে সে 5 কোটি টাকা পাবে হাওলাত দিয়েছিল। আখতারুজ্জামান শাহিন, তার নামেই বাসাটা ভাড়া নেওয়া হয়েছে। আবার ব্যবসায়িক যদি ওই শাহিনের সাথে তার দ্বন্দ্ব হয়ে থাকে, যদি থেকে থাকে এবং শাহিনের সাথে যদি জড়িয়ে থাকে, তবে সেটাও হতে পারে, যেহেতু শাহিন তাতে উপস্থিত। তত তাড়াতাড়ি সম্ভব এ তদন্ত করে দোষী ব্যক্তি খুঁজে বের করুক, যেই হোক, আমাদের মধ্যেও যদি কেউ থাকে এর সাথে জড়িত, তাকে খুঁজে বের করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এমপি আনারকে কিলিং মিশনের পরিকল্পনা নিয়ে গোয়েন্দা তথ্য বলছে গত 30 এপ্রিল আখতারুজ্জামান শাহিন চরমপন্থী নেতা আমান ও সিলিস্তা রহমান নামে নিজের এক বান্ধবীকে নিয়ে কলকাতা যান। সেখানে আগে থেকেই ভাড়া করে রাখা নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে ওঠেন তারা। কলকাতায় আরও আগে থেকেই অবস্থান করছিলেন শাহিনের 2 সহযোগী সিয়াম ও জিহাদ। সেখানে বসে তারা এমপি আনারকে হত্যার পরিকল্পনা করে। হত্যার পুরো দায়িত্ব আমানকে বুঝিয়ে দিয়ে 10 মে দেশে চলে আসেন শাহিন। পরিকল্পনা অনুযায়ী আমান বাংলাদেশ থেকে আরও 2 ভাড়াটে কিলারকে নিয়ে যায় কলকাতায়। ফয়সাল গাজী ও মোস্তাফিজ নামে 2 ভাড়াটে খুনি 11 মে কলকাতায় গিয়ে আমানের সঙ্গে যোগ দেয়। জানা গেছে 12 মে চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। প্রথম দিন তিনি বন্ধু গোপালের বাসায় থাকেন। পরদিন 13 মে কৌশলে এমপি আনারকে নিউ টাউনের সেই ফ্ল্যাটে ডেকে নিয়ে যায় হত্যাকারীরা। সিসিটিভি ফুটেজে দেখা গেছে এমপি আনারকে সঞ্জীবা গার্ডেন্সের যে ফ্ল্যাটে হত্যা করা হয়, সেখানে তিনি ছাড়াও আরো 3 জন ঢুকেছিলেন। এই 3 জনকে আবার প্রায় 2.5 ঘন্টা পর বেরিয়েও যেতে দেখা যায়। এছাড়া ওই ফ্ল্যাটে ঢোকার জন্য তড়িঘড়ি করে একটি গাড়িও কয়েকবার আসা যাওয়া করে। লাল রঙের গাড়িটি জব্দ করেছে দেশটির পুলিশ। গোয়েন্দা সূত্রের দাবি, চাপাতির মুখে আনারকে জিম্মি করে আমান, তার সহযোগী ফয়সাল, মুস্তাফিজ, সিয়াম ও জিহাদ। এ সময় তারা এমপির কাছে শাহিনের পাওনা টাকা পরিশোধের কথাও বলে। বিষয়টি নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে সবাই মিলে আনারকে জাপটে ধরে বালিশ চাপা দিয়ে হত্যা করে।
পরিকল্পনা মাফিক লাশ গুম করতে এমপি আনারকে কেটে টুকরো টুকরো করা হয়। এরপর ফ্ল্যাটের কাছেই শপিং মল থেকে আনা হয় দুটি বড় ট্রলি ব্যাগ ও পলিথিন। এমপি আনারের মরদেহের টুকরোগুলো পলিথিনে পেঁচিয়ে ট্রলি ব্যাগে ভরা হয়। গোয়েন্দারা জানাচ্ছে, হত্যাকাণ্ডের পরদিন বিকালে একটি ট্রলি ব্যাগ হাতে নিয়ে বাসা থেকে বের হয় আমান। পাশের একটি শপিং মলের সামনে সেই ট্রলি ব্যাগটি সিয়ামের হাতে তুলে দেয়। সিয়াম সেই ব্যাগ নিয়ে তাদের আগে থেকেই ভাড়া করে রাখা গাড়ি নিয়ে অজ্ঞাত স্থানের দিকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর ব্যাগটি নিয়ে গাড়ি থেকে নেমে পড়ে সিয়াম। আমানের নির্দেশনা অনুযায়ী তার দুই সহযোগী এমপি আনারের ব্যবহৃত দুটি মোবাইল ফোন নিয়ে দুই দিকে চলে যায়। সেখানে মোবাইল ফোন ব্যবহার করার পাশাপাশি বিভিন্ন নম্বরে টেক্সট করা হয়। এতে তদন্তকারী বা আইন শৃঙ্খলা বাহিনী এমপি আনারের অবস্থান সম্পর্কে বিভ্রান্ত হবে এমনটাই ধারণা ছিল তাদের। এরপর 15 মে সিলিস্তাকে নিয়ে ঢাকায় চলে আসে আমান। পরে 17 মে মুস্তাফিজ ও 18 মে ফয়সাল বাংলাদেশে ফেরত আসে বলে গোয়েন্দা সূত্র দাবি জানিয়েছে। 5 কোটি টাকার চুক্তি কিলিং মিশনে অংশ নেয়ার পর ঢাকার মোহাম্মদপুরের বোনের বাসায় আত্মগোপনে ছিল চরমপন্থী আমান। বিভিন্ন সূত্র বলছে, আমানের পুরো নাম আমানুল্লাহ সাইদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে পড়াশোনা করেছেন। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির। এভাবেই ভ্যানে করে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে 12 মে চিকিৎসার জন্য ভারতে যান ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। কে জানতো আর ফেরা হবে না নিজ দেশে। কলকাতায় পৌঁছানোর পর থেকেই যোগাযোগ করতে পারছিলেন না পরিবারের সদস্যরা। ঢাকার গোয়েন্দা কার্যালয়েও যোগাযোগ করেন তারা। নয়াদিল্লি ও কলকাতায়ও করা হয় সাধারণ ডায়েরি। 8 দিন নিখোঁজের পর অবশেষে খুলল জট। কলকাতার নিউ টাউনের এই বাড়ি থেকেই মিলেছে এমপি আনোয়ারুল আজিম আনারের রক্তমাখা কাপড়। তবে পাওয়া যায়নি এখনো মৃতদেহ। ভারতীয় সিআইডি সূত্র জানায়, হত্যার পর মৃতদেহ খণ্ড বিখণ্ড করে গত 14 মে 2 দফায় 3টি ট্রলিতে করে ওই ফ্ল্যাট থেকে সরানো হয়। জানা গেছে, ভারত থেকে 3 জনকে ঢাকায় গ্রেপ্তারের পর গোয়েন্দা তথ্যে নিউ টাউনের সঞ্জীভা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে অভিযান চালায় কলকাতা পুলিশ। হত্যার রহস্য উদ্ঘাটনে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও কলকাতা পুলিশ সহ অন্তত 6টি টিম কাজ শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে বাড়ির সব সিসিটিভি ফুটেজও। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ভারতের চলমান জাতীয় নির্বাচনের সময় এই ধরনের হত্যাকাণ্ডকে অত্যন্ত গুরুত্বের চোখে দেখছেন ভারতের গোয়েন্দা কর্মকর্তা থেকে শুরু করে কূটনৈতিক মহল। দেশটির পররাষ্ট্র ও খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলার গতি প্রকৃতির ওপর নজর রাখা হচ্ছে বলেও সময় সংবাদকে জানিয়েছে বিভিন্ন দায়িত্বশীল গোয়েন্দা কর্মকর্তা। জানা গেছে, পশ্চিমবঙ্গে গিয়েই দীর্ঘদিনের পরিচিত বরানগরের গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে উঠেছিলেন আনার। একদিন পর 13 মে বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি। পরে উদ্বিগ্ন হয়ে থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন গোপাল। এরপর থেকেই তার খোঁজে তৎপর। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং সেই সাথে বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।